জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিও একটু ভিন্ন হবে। ক্ষমতাকে প্রশ্ন করা এই রাজনীতির এই প্ল্যাটফর্মের কাজ, সাদাকে সাদা বলা কাজ, কালোকে কালো বলা কাজ। আমাদের সঙ্গে আছেন হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, থাকবেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবং আমাদের সঙ্গে থাকবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। হাসনাত আব্দুল্লাহ, লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স। খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শোনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় ইতিহাসে। আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি? জি, আমি একটু বলছি। লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান। এটা 2013 সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা। মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এইরকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? দেখুন, আমাদেরকে যখন এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণঅভ্যুত্থানটির পরপরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের এলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখুন, একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল, এই যে এটা ক্লিশে, অর্থাৎ আগেরটাই ভালো ছিল, এই ধরনের একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না। অর্থাৎ আমাদের ছাত্র, শিক্ষক এবং নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল, এর বাইরেও কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল। এখন এই ফেসিস্ট সুবিধাভোগীর যে অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে, আন্দোলন পূর্ববর্তী, আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী। স্বৈরাচার খুনি হাসিনার উৎখাত হয়েছে, কিন্তু বিষয়টি এমন না স্বৈরাচার খুনি হাসিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে। সুতরাং তাদেরকে, আসিফ নজরুল স্যারের ভাষায়, তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটিই ভালো ছিল, এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি, যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মোবাইল চেক করা হয়েছে। এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি, সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চেক করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত, ভিডিও ফুটেজ করত, গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদারি আচরণে যেভাবে বাধা দিত, একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল, বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন, একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন। এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে, কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি। সুতরাং কাজগুলো পতন না হওয়া আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে, আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি। হাসনাত আব্দুল্লাহ, বেশ শুনেছি। রাত 1:30-2টা থেকে এই গান শুরু হয়।
আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি, এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি এটি ফল্ট। এখন বিগত আপনি যে বললেন যে ট্যাগিং এবং ব্লেমিং এর যে বিষয়টি বা আমরা যে পিলো পাসিং হয়, অপরাধের যে পিলো পাসিং এর যে সংস্কৃতি গত 16 বছর ধরে ছিল, এই পিলো পাসিং এর সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে। আমাদের ফল্ট, লিমিটেশন এবং অ্যাকনোলেজ, আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না, সেটা আমি শুনেছি। প্রথমে কিন্তু আমি ডিজাইন করতে পারতাম, সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটির ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সেবাদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি। এখনো পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলোতে যান, তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাতরাচ্ছে। সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের লক্ষ্য ছিল, সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকারি যে রয়েছে আসিফ এবং সার্জিস, আমরা 3 জন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলিকে আমরা বন্ধ করেছি। এবং আমি আমার হলের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ বন্ধ করার চেষ্টা করেছেন। আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কোনো একটি পক্ষ এগুলো করে ফেলছে। আপনার এতক্ষণের কথা থেকে আমি তাই বুঝলাম। ধরলাম রাতের বেলা অনেক কিছু হয়েছে। সকালবেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী 7টার দিকে ফুল দিতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা শিকার হয়েছেন। তিনি বলেছেন, তার ভাষ্য অনুযায়ী, আমি ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে 2-1 সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম, কয়েকজন ঢিল ছুঁড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে, তারপর আমি চলে এসেছি। রোকেয়া প্রাচী অভিযোগ করেছেন যে তিনি হামলা শিকার হয়েছেন। মানে আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, অন্যতম দাবি ছিল সেটা, তো আপনারা জয়ীও হয়েছেন। তবে কাদের সিদ্দিকী কেন ফুল দিতে পারলো না, রোকেয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না? দেখুন, আমার এই জায়গায় আপনি বললেন যে আমরা জয়ী হয়েছি। এখন এই জয়ী হওয়াটার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। আমরা স্বৈরাচার যে পতন, এই পতনের, শেখ হাসিনার পতনে সেখানে আমরা জয়ী হয়েছি প্রাথমিক পর্যায়ে, কিন্তু গত 16 বছর ধরে যে পিলো পাসিং একটি সংস্কৃতি রয়েছে, নির্যাতনের একটি সংস্কৃতি রয়েছে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কিন্তু অংশীজন না। বরং আমরা যে কাজটি করেছি, আমরা যখন দেখেছি বাংলাদেশে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, কোনো রাজনীতির মানুষের মধ্যে যখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাটি যখন মানুষ পাচ্ছিল না, কোনো রাজনৈতিক দলের ব্যানারে যখন মানুষ আন্দোলনে আসতে পারছিল না, শুধুমাত্র সেই জায়গাটায় আমরা সমন্বয় করেছি। এখন দেখুন, 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এখন আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট। 10 দিনে, এই 10 দিনে যদি আমরা মনে করে থাকি যে গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে, সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15ই আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি মাসুদ কামালের কাছ থেকে, আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে চাচ্ছি। মাসুদ কামাল, লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন, কাদের সিদ্দিকী আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি, রোকেয়া প্রাচী শ্রদ্ধা জানাতে পারেনি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। দেখেন, একটা জিনিস কি, সবসময় আমরা গণতন্ত্রের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো বহু মত থাকবে, যার যার মতো তার মতের জন্য সে প্রচার করবে, তার মতকে সে মানুষের কাছে নিয়ে যাবে, এবং বহু মত পাশাপাশি থাকার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটা ঐক্যমত থাকবে। এটি হলো গণতন্ত্র। এদেশে বহু রাজনৈতিক দল থাকবে, তাদের নিজেদের একটা মতামত থাকবে, সেই মতামত তারা প্রচার করবে, কেউ তাকে সমর্থন করবে, কেউ তাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু দেশটাকে সবাই একসঙ্গে ভালোবাসবে, অপরের মতটা প্রকাশ করার জন্য তাকে সুযোগ করে দেবে। আমি আপনার মতামত মানব না, কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য যত বাধা আসবে সেটাকে আমি প্রতিহত করব। এটাই হলো গণতন্ত্রের মূল বক্তব্য। তো এখানে আমি কিন্তু লুঙ্গি ডান্স হয়েছে, খারাপ হয়েছে, আমার শুনতে খুবই খারাপ লেগেছে। রোকেয়া প্রাচী যেতে গিয়েছেন, ধাওয়া খেয়েছেন, মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছেন, পারেননি, কাজের দিকে ঢুকতে পারেননি, কেন পারবেন না? আওয়ামী লীগ তো এটা পলিটিক্যাল। আবার দেখেন, আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে যে
স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, কেন হবে? এটা আমি পছন্দ করি। এটার জন্য কিন্তু আন্দোলন করেনি। যেখানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, এই সরকার শেষ দিয়ে করেছিলেন, আমি সমর্থন করি না। আমি মনে করি যে তার যে কারো একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে, এটা দেশের জনগণ চায় কি না চায় সেটা জনগণকে ভাবতে দিন। আপনি কে হে ভাই? আপনি কে? আমি কি চাই কি না চাই এটা আপনি নির্ধারণ করে দেওয়ার কে? এটা হতে পারে না, কিন্তু হয়েছে তো। আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা, আমি ওদের ব্যর্থতা বলি না। সরকারের ব্যর্থতা বলে এই কারণে, আপনারা 15ই আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে, তারা 32 নম্বরে পালনটা করে। তো 32 নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন? কেন করেননি? সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের এই স্টুডেন্টরা আমাদেরকে এনেছে, আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না। সরকার এখানে আপোষ করেছে। সরকারের এই যে আপোষ করার মনোভাব, এটা পরবর্তীতে আরও বাড়বে। কারণ আপনি যখন একবার আপোষ করবেন, পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে, আপনি আরও আপোষ করেন। আপনাকে আপোষ করতে, আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন, তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। দেখেন, আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষতিটাকে মেনে আপনাকে সংস্কার করতে হবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি এক্সাম্পল দিয়ে বলি, কাল রাতে নয় ঘটনা ঘটেছে, আজকে আমি ওখান দিয়ে এসেছিলাম। আমি এক জায়গায় যাচ্ছিলাম, যে জিটিভিতে যাচ্ছিলাম, ওখান দিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা গাড়ি তারা থামাচ্ছে, থামিয়ে পেছনে বুট চেক করতেছে, কিছু আছে কিনা, দেখছে কিনা। বাবারে, তোমাদেরকে এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা, এই কাজটা করার জন্য তোমরা তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নও। এটা পুলিশ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, তবুও সেটা সুনির্দিষ্ট মানে আপনার তথ্য প্রাপ্তির ভিত্তিতে আপনি সমস্ত গাড়ি থামিয়ে সবগুলো গাড়ির পেছনে আপনি মালামাল কী আছে দেখবেন, জানলা খুলেন, ভেতরে কী আছে তা দেখবো। ওয়াই? কেন? কেন? আমরা কি এটার জন্য আপনাদেরকে এটা এই কাজটা করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। মাসুদ কামাল, মাঝখানে একটা বিষয় জানতে চাই আমি। এই আন্দোলনকারী ছাত্র জনতা আমরা কোথাও কোথাও দেখছি দেয়ালে অঙ্কন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, বাজার মনিটরিং করছে, এবং তারা বাজার মনিটরিং করাতে সবজির দাম কমে আসছে, সেই সুফল মানুষ অলরেডি ভোগ করা শুরু করেছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে দেখছি আমরা, অনেক ইতিবাচক কাজ কিন্তু তারা করছে। এই ইতিবাচক যে ছাত্র জনতাকে আমরা দেখি, আবার দেখি এই যে কথাগুলো বলছি আমরা, লুঙ্গি ডান্সের কথা বলছি, বা আপনি বললেন পথে পথে হয়রানির কথা, বা লাঠি সোটা হাতে দেখি, এরা কারা আর ওরা কারা? শুনেন, বিষয়টা হয় কি, মব তো অনেক লোক আসে ওখানে, কিন্তু দু একজন ধান্দাবাজ লোক ঢুকবেই, যারা ডাকাতি করেছে। তারা ডাকাতি করেছে, আমি তো মনে করি এরা পেশাদার ডাকাত। এখন একটা বিরাট মিছিল আসতেছে, সেই মিছিলের এখন তুমি মিছিলে আসতে পারবা, তুমি আসতে পারবা না, এটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না তো। এখন মিছিলের ডাকাত ঢুকে গেছে, রাস্তার দুই পাশে দোকান আছে, ডাকাত যে দোকানে ডাকাতি করতেছে, এবং যার যার মতো চেয়ার নিয়ে যাচ্ছে, টেবিল নিয়ে যাচ্ছে, এগুলো করছে। এটা ছাত্রদের কাজ না। একটা ছাত্র একটা টেবিল নিয়ে আসে নিজের বাড়িতে ঢুকতে পারবে? ধরেন সে টেবিলটা নিল, নিয়ে এসে তার বাড়িতে তাকে বাবা তারা ঢুকে দেবে নাকি? দেবে না তো, কারণ এটা স্টুডেন্টদের কাজ না। কিন্তু আবার এরা যে স্টুডেন্টদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটাও স্টুডেন্টরা তখন থামাতে পারতো না। কেন? এই আন্দোলনকে ছাত্ররা একা করছে? ছাত্ররা আন্দোলনের নেতৃত্বে ছিল, এই আন্দোলনে তো জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল। এই হাসিনার উপরে গিয়ে ক্ষিপ্ত খেলে স্টুডেন্টরা ছিল? নো, সাধারণ মানুষ ছিল, সাংবাদিকরাও ছিল, অনেকেই ছিল এখানে, এবং এই যে মাছ দোকানদার, রিক্সাওয়ালা, তারাও আন্দোলনে কিন্তু ছিল। এই তখন এটা থামানো যেত না, আমি এটা স্বীকার করি, কিন্তু এখন থামাতে পারা উচিত। জি, এখন থামাতে পারা উচিত, এবং এক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে সরকারের উচিত ভূমিকা রাখা। জি, সরকার তো তাদেরই গভর্নমেন্ট। অবশ্যই। ববি হাজ্জাজ আছেন আমাদের সঙ্গে। ববি হাজ্জাজ, পাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের শঙ্কা করছেন রাজপথে যারা আছেন, তারা রেজিস্ট্যান্স উইক বলেছেন, এবং তারা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যে তারা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। বিশেষ করে ধানমন্ডি 32 কেন্দ্রিক ঘটনাগুলোকে, এই যে পাল্টা অভ্যুত্থান থেকে দেশকে রক্ষা করার জন্য 32 নম্বরে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলোর বিষয়ে আপনার কি মন্তব্য? এবং পাল্টা অভ্যুত্থান বা প্রতিবিপ্লবের শঙ্কা কাটবে, নাকি পাল্টা অভ্যুত্থান ঠেকানোর অজুহাতে প্রতিপক্ষকে দমনের একটা প্রবণতা আপনি লক্ষ্য করছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত, এই যে পাল্টা অভ্যুত্থানের কথা বলছেন, পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা আমরা কোনোই দেখি না। তবে
এই পাল্টা অভ্যুত্থানের প্রচেষ্টা বা এটার নামের মাধ্যমে যে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন মাত্র কিছুদিন আগে ঘটলো, তারা অনেক ধরনের দুষ্কৃতি করতে চেষ্টা করছে এবং করতে থাকবে, এবং সেটাকে দমন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। মাসুদ কামাল ভাই একদম সত্যি কথা বলেছেন যে অরিজিনাল যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে প্রিমিয়ার ভূমিকা রেখেছিল আমাদের শিক্ষার্থীরা, কিন্তু তাদের সাথে জনগণ, জার্নালিস্ট, উকিল, রাজনৈতিক কর্মীবৃন্দ সবাই নেমে পড়েছিলেন। পুরো দেশ নেমে পড়েছিল বলেই জয় লাভ করেছিল। এবং এখন পাল্টা অভ্যুত্থান মানে যেই জায়গাটায় আওয়ামী লীগ আসলে ক্ষমতা ছেড়ে পালিয়েছে বা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে, সেই জায়গাটায় তাদের পাল্টা অভ্যুত্থান করার মতো শক্তি তাদের নেই। যদি থাকতো তাহলে পালানোর প্রয়োজনটাই ফার্স্টে পড়তো না। তো এটা যেমন সত্যি যে তাদের পাল্টা অভ্যুত্থান করার শক্তি নেই, আবার এটাও সত্যি যে তারা অনেক ধরনের দুষ্কৃতি এবং অনেক ধরনের ঝামেলা এর মধ্যেও করতে পারে। এই যে গতকাল যে পাল্টা অভ্যুত্থানের জন্য বা পাল্টা অভ্যুত্থান যেন না হয়, এই জন্য যে প্রিপারেশনের ডাক আমাদের ছাত্ররাও দিল, মানে শিক্ষার্থীরাও দিল, এবং অনেক সেক্টরস অফ সোসাইটিও সেটাতে সাড়া দিল। কারণ কি? কারণ সজীব ওয়াজেদ জয় সাহেব বিদেশে বসে এই ধরনের কথাবার্তা শুরু করেছিলেন, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা ছড়িয়েছিল যে একটা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা প্রচেষ্টা এই ফ্যাসিস্ট যারা সরকার থেকে মাত্র পড়ে গেছে, বিতাড়িত হয়েছে, তারা চেষ্টা করবে। তো সেই জায়গাটায় অবভিয়াসলি একটু নজর রাখা, ভিজিলেন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এইখানে ওই যেটা বললাম মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত যে এই ভিজিলেন্সটা আসলে আমাদের সরকারের কাছ থেকে আরো বেশি আসা প্রয়োজন। এখানে অবভিয়াসলি সরকারের দিকটাও যদি আমরা দেখি, তারা হঠাৎ করে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা সরকার গঠন হয়েছে, যেই সরকারটা কোনো কোনো ডিসিপ্লিন স্ট্রাকচার প্রসেসের মাধ্যমে আসেনি, হঠাৎ করে এসেছে। তো তাদেরও যে কোনো শক্তি সঞ্চয় করতে একটু সময় দিতে হবে। এই জায়গাটায় নিশ্চয়ই আমি মনে করি যে আমরা বা শিক্ষার্থীরা আমরা তাদের বলয় একটু বৃদ্ধি করতেই পারি। এর ভেতরে শিক্ষার্থীদের বিরুদ্ধে বা রাজনৈতিক মন্ডলে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যে আপনার নেগেটিভ প্রপাগান্ডা তৈরি হচ্ছে না সেটাও না। সোশ্যাল মিডিয়াতে তাকান বা ভিন্ন দেশের খবরগুলোতে তাকান, শক্ত নেগেটিভ প্রপাগান্ডা তৈরি হচ্ছে। তো এই নেগেটিভ প্রপাগান্ডা গুলো যেন আরো বেশি না তৈরি হয়, সেখানে সরকারের যেমন বড় একটা অবদান রাখতে হবে, সে একইভাবে আমাদের শিক্ষার্থীদের এবং রাজনৈতিক কর্মীবৃন্দদের, জার্নালিস্ট যারা আছেন, সবার একটা বড় অবদান রাখতে হবে যেন এই নেগেটিভ প্রপাগান্ডাতে মানে বিশ্বব্যাপী না ছড়ায় এবং আমরাও খুব বেশি প্রভাবিত না হই। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের এই ইন্টারিম সরকারের হাত আর একটু শক্ত করা, যেন ইন্টারিম সরকার এই জিনিসগুলো করতে পারে। মানে নর্মালি আমরা ডিপেন্ড করি কাদের উপরে? সরকারের উপরে ডিপেন্ড করি এইসব ঝামেলা মুক্ত হবার জন্য। অবভিয়াসলি অত্যন্ত দুঃখজনক যে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বা রোকেয়া প্রাচী উনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা অত্যন্ত দুঃখিত, মানে বা উনাদের সাথে কোনো ধরনের হয়রানি সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাট একই সাথে আবার আমি একটা জিনিস মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু ডিফার করব, যে যেই ফ্যাসিস্ট সরকারের লেগেসি 15.5 বছর ধরে তৈরি করা হয়েছে এবং যেই লেগাসির নামে 18 কোটি বাংলাদেশিদের ভুল বোঝানো হয়েছে, ভুল পরিচালনা করা হয়েছে, সেই লেগাসির কোনো অংশ এই মুহূর্তে যদি আমরা বাতাস দিতে সহযোগিতা করি তাহলে সেটা ভুল হবে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা দেশে গণতন্ত্র চাই অবভিয়াসলি। তো ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে জার্মানিতে গণতন্ত্র আছে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু তাই বলে আপনি নাৎসি পার্টিকে সাপোর্ট করে লিগালি কথা বলতে পারবেন না। একইভাবে আপনি ফ্রান্সে যে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলোকস্ট ডিনাই করে কথা বলতে পারবেন না, যদিও ওখানে গণতন্ত্র। তো একইভাবে আমি আমাদের দেশের কথাও বলবো যে আমাদের গণতন্ত্র আছে, সবার গণতান্ত্রিক মানে প্রত্যেকটা অধিকার যেন প্রতিষ্ঠিত থাকে, তার জন্য আমরা কাজ করছি, তার জন্য আমরা অনেক জুলুম সহ্য করেছি ভাই, তার জন্য আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি এবং সামনে করব। কিন্তু তাই বলে এই যে যারা এটা তৈরি করেছে যে লেগাসিটা, এই লেগাসিটা আমরা রেখে দিতে দেবো, এইটাও তাহলে আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভালো হবে না। আপনি বলছেন এই লেগাসি রেখে দিলে ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভালো হবে না। আজমেরি হক বাঁধন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি মাঠে ছিলেন। গতকাল ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা হয়েছে। আপনি মাঠে থেকে আন্দোলন করেছেন, আপনি কি আশাহত? অবশ্যই এই ধরনের কাজ যারা করেছে আমি তাদের উপরে ভীষণভাবে বিরক্ত এবং আশাহত আসলে বলবো না, যে আন্দোলন যারা করেছে তাদের উপর আশাহত, বাট যে মানুষগুলো এই ঘটনাটা ঘটিয়েছে ওই অবস্থানে থেকে, সেটা যার সাথে ঘটিয়ে থাকুক, আর স্পেশালি আমার কলিগ রোকেয়া প্রাচী আপু, এবং সে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্ট্রেস, সো তাকে যদি অপমান করা হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত ঘৃণিত কাজ এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এবং ওই ঘটনায় আমি ডেফিনেটলি
অসন্তুষ্ট। জি, পাল্টা অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এবং পাল্টা অভ্যুত্থানের কথা বলে বলা হচ্ছে এটা ঠেকানোর জন্য আসলে তাদের পথে এই অবস্থান। আপনি কি কোনো ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান? আমি তো খুবই সাধারণ একজন মানুষ। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী তার যে সন্তান আছে তার বিভিন্ন রকম স্টেটমেন্টে আমি সাধারণ মানুষ হিসেবে আতঙ্কিত হয়ে যাই, কারণ উনি এক একদিন সকালবেলা উঠে এক একদিন এক একটা কথা আমরা দেখতে পাই বা শুনতে পাই। সো ওইটা আমাকে একদমই সাধারণ জায়গা থেকে আমি যদি বলি আমাকে মাঝে মাঝে প্যানিক করে, বাট এখন আসলে এটা এত বেশি করে ফেলেছেন যে এখন আর প্যানিক করছে না। আমি এরকম সম্ভাবনা এখন দেখছি না, বাট মাঝে কিছুদিন আমি ভয় পেয়েছি, কারণ ওনার অদ্ভুত কথাগুলো আমাদেরকে ইরিটেট করছিল। আমি এটা একদমই আমার সাধারণ জনগণের জায়গা থেকে বললাম। আমি রাজনীতি বুঝি না, আমি কিছুই বুঝি না। আমি জাস্ট একটা সাধারণ মানুষ। আমি যেটা চিন্তা করি, যেটা প্রসেস করি, কারণ প্রথম কয়েকদিন ওনার কথা, ওনার আচরণ মানে আমাদের সবাইকে প্যানিক করেছে যে মানে এখনো আরেক দেশে বসে যেভাবে আসলে যে অধ্যত্বের সাথে কথা বলে যাচ্ছিলেন, সো একটা ভয় ছিল যে তার কাছে এমন কিছু আছে কিনা যেটা দিয়ে আসলে আবার সে মানে তারা আবার এই জায়গাটাকে আরো লন্ডভন্ড করে দিবে। কিন্তু সেই ভয়টা লাস্ট একদিন দুই দিনে কমেছে আমার। জি, ধানমন্ডি ৩২ নম্বরে আমরা দেখেছি যে হ্যান্ডমাইকে সাংবাদিকদের ছবি না তুলতেও ভিডিও করতে নিষেধ করা হয়েছে। আপনার কি মনে হয়, মানে সাংবাদিকরা ছবি তুললে বা ভিডিও করলে ভয় পাবার কি আছে? আবার ডেইলি স্টারের এক সংবাদকর্মীর কাছ থেকে ফুটেজ ডিলিটও করা হয়েছে। বাঁধন, এগুলো আসলে কারা করেছে এটা কিন্তু এখন ইনভেস্টিগেট করা যেতেই পারে। এটা এখন আমরা এই কদিন যে একটা সিচুয়েশনে ছিলাম যে শান্তি শৃঙ্খলা বাহিনীর কেউ ছিল না, কোনো দেশ একটা অস্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু আমরা কিন্তু গত 2-3 দিন যাবত একটা স্টেবল জায়গায় আছি। তো এই ঘটনাটা এখানে কামাল ভাই একটা কথা বলেছেন যে কেন নিরাপত্তা আরো শক্ত করা হলো না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে যেহেতু 32 নম্বরের উপর কেন্দ্র করে অনেক কিছু ঘটার একটা সম্ভাবনা ছিল, সো ওখানে কিন্তু নিরাপত্তা আরো হয়তো শক্ত করা যেতে পারতো। এবং যারা এটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই এমন কোনো মানে ইনভিজিবল কেউ না, এটা তো দেখা যায়। সো আমি আর এই জায়গাটায় থাকতে চাই না, বা এই কথাগুলো আমি শুনতে চাই না যে কারা ঘটিয়েছে আমরা জানি না, কারা করেছে আমরা দেখি নাই। এই জায়গা থেকে বের হয়ে আমি আসলে ওই বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে কোনো একটা অকারেন্স হলে, কোনো একটা ইনসিডেন্ট হলে আমরা জানতে পারবো যে এই মানুষটা করেছে এবং তাকে শাস্তির আওতায় আনা হবে, তদন্ত হবে, শাস্তির আওতায় আনা হবে এবং সেই শাস্তি প্রকাশ্যে আসলে আমরা দেখবো এটা এক্সিকিউট হচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে এটা বের করাটা কি এত কঠিন কিছু কিনা, যে কারা এটা করেছে। নিশ্চয়ই কারো না কারো কাছে এই ফুটেজ আছে যে কোন মানুষরা এই কাজগুলো করেছে। সো তাদেরকে কেন এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না? কারণ এটা কোনো মানে স্বাভাবিক কার্যক্রম না, এটা তারা করতে পারে না। জি, আজমেরী হক বাঁধন, সকল বৈষম্য বিলোপ করার জন্য এবং দেশের সংস্কার করার জন্যই আপনাদের এই আন্দোলন ছিল। হাসনাত আব্দুল্লাহ, যে ফোন চেক করার বিরুদ্ধে আপনারা কথা বললেন, প্রতিবাদ করলেন, এখন আপনারাই ফোন চেক করে মানুষকে হেনস্থা করছেন। যদিও আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন যে ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাতেও প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্তু হাসনাত, ফেসবুকে পোস্ট করলেই তো আর সব দায় এড়ানো যায় না নিশ্চয়ই। জি, আচ্ছা দেখুন, এইখানে একটা বিষয় এই পর্যন্ত এই প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে পাল্টা অভ্যুত্থান ঠেকানোর জন্য এটা হচ্ছে এই নামে আমরা প্রতিপক্ষকে কোনো ধরনের স্পেস না দেওয়ার কোনো ষড়যন্ত্র করছি কিনা। এখন দেখুন, আমাদের কোনো প্রতিপক্ষ নেই। প্রথমত এই জায়গাটা আমি স্পষ্ট করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই। যেহেতু রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন ছিল না, যার কারণে এই ফেসিবাদী সরকারের সময় আন্দোলনটি এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। কারণ রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন থাকলে শুরুতেই আমরা দেখেছি যেভাবে অন্যান্য আন্দোলনকে দমন করে ফেলা হয়, ঠিক একইভাবে আন্দোলনটিকে দমন করে ফেলা হতো। এখন দেখুন, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করেছি যে ছাত্রলীগ যে কায়দায় প্রাইভেসি লঙ্ঘন করেছে, এবং আমরা শুধুমাত্র ছাত্রলীগ না, আমরা ওই সিস্টেমেই দেখেছি বিভিন্ন মন্ত্রীর টেলিফোনের সংলাপ ফাঁস হতে আমরা সেখানে দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সংলাপ ফাঁস হতে দেখেছি। আমরা ওই সিস্টেমের এগেনস্টে আমরা দাঁড়িয়েছি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বা রেজিস্ট্যান্স উইকের মাধ্যমে আসলে আমরা কোন প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই, আমাদের যে প্রতিপক্ষটি রয়েছে সেটি হচ্ছে এতদিন পর্যন্ত যে একটি সিস্টেমলেস একটি কান্ট্রি তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যেই আস্থা নেই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের
মানুষের যে আস্থা নেই, সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর প্রতি যে মানুষের আস্থা নেই, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের যে আস্থা নেই, সেই সিস্টেমলেস প্রতিষ্ঠানগুলোই হচ্ছে আমাদের প্রতিপক্ষ। এখন এই প্রতিপক্ষ যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটিকে সংস্কার করার জন্য যদি কোনো বাধা রাস্তায় আসে, যদি কোনো ষড়যন্ত্র আসে, সেটি যেই দল থেকে আসুক না কেন, গত 16 বছর ধরে যারা হচ্ছে ফেসিবাদ কায়েম করেছে বা তার পূর্ববর্তী সময়ে যদি কোনো রাজনৈতিক কোনো দল সেই ধরনের কাজে ইন্ধন দিয়ে থাকে বা তারা যদি এখন স্বপ্ন দেখে থাকে যে এই ভ্যাকুয়াম স্পেসে তারাই আবার সেই অপকর্মগুলো করবে, যেই থাকুক না কেন, যেই রাজনৈতিক নামেই থাকুক না কেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি এবং তাদের প্লটিং এবং তাদের স্কিমিংকে দমন করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সার্বজনীনভাবে সকল শ্রেণী পেশার মানুষ, অভিনেত্রী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষক সবাই মাঠে থাকছে। এখন দেখুন, ড্রাইভার এড়ানোর কোনো সুযোগ নেই। বাঁধনাপু যে কথাটি বললেন, এখন কিন্তু আমাদের স্টেবিলিটি যেহেতু রিস্টোর হয়েছে, এখন ওপেন সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল, এখানে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। দেখুন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, আমাদের পলিসিতে ম্যানিপুলেশন করার আমাদের কোনো রাজনৈতিক আমি এই জায়গায় একটু শেষ করি, আমাদের রাজনৈতিক কোনো ভিত্তি নেই। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিট ভিজিলেন্স নিশ্চিত করতে পারি। স্ট্রিট ভিজিলেন্সের মধ্য দিয়ে বা স্ট্রিট ভয়েসিংয়ের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারটিকে সিস্টেমেটিক কাজ করার জন্য আমরা তাদেরকে রাস্তায় থেকে আমাদের দাবিগুলো সেখানে জানাতে পারি, যাতে করে বিগত সরকারগুলোর মতো কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিরেল না হয়ে যায়। এখন আমরা দেখেছি বিগত সরকার, যে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হওয়ার কারণ হিসেবে এই স্ট্রিট ভিজিলেন্সের একটি অনুপস্থিতি ছিল। এখন প্রশ্ন আসতে পারে, এই স্ট্রিট ভিজিলেন্স না থাকার জন্য আওয়ামী লীগও বিভিন্ন প্লটিং, মামলা, হামলা, দমন, নিপীড়ন করেছে। এখন আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে হামলা, মামলা, দমন, নিপীড়নের মধ্য দিয়ে স্ট্রিট ভিজিলেন্সকে তারা হটাতে পারবে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাতে চাই, যারাই এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত হয়েছে, শুধুমাত্র এই যে ক্যামেরা কেড়ে নেওয়া, পেশাদারিতে বাধা দেওয়া, লুঙ্গি ডান্সের মধ্য দিয়ে এই যে 15 আগস্টকে বিতর্কিত করা, শুধু এই কাজগুলোই নয়, বরং সমন্বয়ক পরিচয়ের মধ্য দিয়ে যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি করার চেষ্টা করছে, যারা হল দখল করছে, সিট দখল করছে, জায়গা দখল করছে, চাঁদাবাজি করছে, এই যে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাংলাদেশের মধ্যে এই জিনিসগুলো, এই স্বপ্ন যেন ধূলিসাৎ না করতে পারে এই ধরনের ঘটনাগুলো। জি হাসনাত, আপনি মাঝখানে একটা কথা বললেন যে আপনাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি এবং এই আলোচনাগুলো যে হচ্ছে সেটি আমাদেরকে আশাবাদী করে। এই কারণে আশাবাদী করে কারণ গত 16 বছরে আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই যেটি বললেন, একটি গণতান্ত্রিক দেশে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, যে এটা যত টানা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য দ্বিমত প্রকাশের স্বাধীনতাটি থাকে। কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে দ্বিমত প্রকাশ তো দূরে থাক, মতটিও প্রকাশ করার সুযোগ থাকতো না। এখন কারণ গভর্নমেন্ট সবসময় সবাইকে সবসময় সন্দেহের চোখে দেখতো, অর্থাৎ নতুন করে কোনো রাজনৈতিক দল যদি গঠিত হতো সেটিও কিন্তু সন্দেহের চোখে দেখতো। এখন আজকে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের অবস্থানে দেখি, দেখুন আমাদের যতগুলো কর্মসূচি হয়েছে, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, তারপরে এখন হচ্ছে যে রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি যদি আপনি দেখেন, প্রত্যেকটি কর্মসূচি কিন্তু আমরা সমন্বয়, একটা বিষয়টি এমন না যে আমরা কর্মসূচি দিয়েছি মানুষ এসেছে, বরং ব্যাপারটি এমন ছিল মানুষ কর্মসূচি একটি পর্যায়ে তারা দিয়েছে, আমরা সেটি মাত্র মানুষ বলছে যে আপনারা একটা নতুন দল গঠন করতে চাচ্ছেন, কাজেই একটা সম্ভাবনা আছে মনে হয়। আমি বিরতির পর ফিরে এসে কনফিউশনটা পরিষ্কার করতে চাই, আসছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মাসুদ কামাল আছেন। মাসুদ কামাল, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি নিশ্চয়ই ফেসবুক পোস্টটা পড়েছেন, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি একটু পড়ে শোনাই, দর্শকদের বুঝতে সুবিধা হবে। যদিও তিনি বলেছেন যে বার্গম্যান তার পোস্টে লিখেছেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। যদিও এখনও মামলার FIR আমার দেখা হয়নি, তবে এটা অনেকটা পূর্বের সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে। পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বারবার বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংঘটিত
অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। বার্গম্যান বলেছেন, কোনো সন্দেহ নেই যে 24 বছর বয়সী দোকানকর্মী শাহজাহান আলীকে 16 জুলাই পুলিশ হত্যা করেছে, কিন্তু এই হত্যার ঘটনায় সালমান এফ রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া কঠিন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মূলত আওয়ামী লীগ সরকারের সদস্য হবার কারণে। বার্গম্যান আরও যেটা বলেছেন যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেননি। আসামিদের প্রতিনিধিত্ব করতে আসা 2 আইনজীবীকে আদালতে মারধর করা হয়। এমন পরিস্থিতিতে বিচারক কিভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে দিলেন তা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। মাসুদ কামাল, বার্গম্যান যেরকম কথাটা বলছেন তাতে মনে হচ্ছে লাউ কদু, আগে লাউ ছিল এখন কদু, বিষয়টা এরকম কিনা? দেখেন, ওনার কথা এক ধরনের ঠিক আছে। যে ঘটনাগুলি ঘটেছে কালকে আদালতে, মানে বিএনপির ডিমও মারছে, কেউ শুনলাম ডিম ছুঁড়ে মারছে, হেলমেটে লাগছে, এই ঘটনাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো অস্বাভাবিক না। আপনাকে মাথায় রাখতে হবে, একটা দীর্ঘ 15 বছরের একটা অপশাসন, কিন্তু এদের কাছে ক্ষতিগ্রস্ত হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এমনকি ওদের দলের লোকেদের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো মনে করি যে এই দেশের আইন ব্যবস্থাকে এই আনিসুল হক রীতিমতো ধর্ষণ করে দিয়েছে, আর অর্থনৈতিক ব্যবস্থাকে সালমান রহমান। 2 ধর্ষকের বিরুদ্ধে মানুষের একটা প্রতিবাদের থাকতে পারে, এবং সেটা খুব নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, এটা একটু বেশি আশা করা হয়ে যাবে। মানে এরা যেটা করছে, এরা কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শোষণ করছে? তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, তারা যা করেছে এখন তাই করতে হবে না। এটা আপনি আমি বসে বলতে পারি করতে হবে না, কিন্তু আমার সামনে পড়লে আমি কি করবো আমি জানি না। আমার তাদের প্রতি ক্ষোভটা এতটাই বেশি, যদি আমার সামনাসামনি পড়ে যায় তা আমিও তাদেরকে কি করবো আমি জানি না। তো এটা কেন? তাদের মাত্রাটা এমন জায়গায় চলে গিয়েছিল ভাই, যে জিনিসটাকে আসলে গ্রহণযোগ্যের মাত্রার মধ্যে ঢোকানো যায় না, কোনো লজিকের মধ্যে ঢোকানো যায় না। তারপরেও বার্গম্যান যে কথাটা বলেছেন, পুলিশের যে ভূমিকাটা, সরকারের যে ভূমিকাটা, এটাতে কিন্তু আমি বার্গম্যানের এই স্ট্যাটাসের সঙ্গে একমত। এই মামলায় যারা নাকি আইন মিনিমাম বুঝে, এই মামলায় এদেরকে আটকাতে পারবেন? আসলে এই মামলাটা এভাবে করা হয়েছে শাহজাহান আলী হত্যার জন্য তার মদতদাতা, মানে ওদেরকে যাতে সাজার আওতার থেকে বাইরে রাখা যায়, এই জন্যই এই মামলাটা করা হয়েছে। এই মামলাটা খুব সুকৌশলে এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য করা হয়েছে। সিম্পল। আপনি দেখবেন অনেক সময়, আমি নিজে অনেক সময় অনেক পুলিশ অফিসারের সঙ্গে আলাপ করছি, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়ে গেছে, ভাই আমরা যদি মামলা করি একবার খুনের মামলাই করবো, কিন্তু এমনভাবে একটা 2-3টা শব্দ ঢুকাই দেবো যে ও বিচারক দেখে পড়বো খালাস। এটা হলো সেই জিনিস যে বাংলাদেশের কেউ কি বিশ্বাস করেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিউনিসিপ্যালিটি, মানে এই সিটি কর্পোরেশনের ময়লা গাড়িতে ভাঙচুর করছে, তার নামে তো মামলা হয়েছে। তো এই মামলাটা হয়েছে কেন? তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য। আমরা কিন্তু বলি, আমরা সাধারণ মানুষ, আমি অন্তত বলি যে আওয়ামী লীগের কোনো নেতাকে হয়রানি করার জন্য মামলা করার দরকার নাই। তাদের কৃত যে কর্ম, তাদের যে কর্মকাণ্ড যা তারা করেছে, এই মামলাগুলি করলেই তাদের মোটামুটি বাকি জীবন জেলে থাকতে হবে। হয়রানি করার মামলা করার দরকার নাই। এটা তো হয়রানির মামলা করা হয়েছে। এবং এই শাহজাহান আলীকে তারা চিনে না, শাহজাহান আলী ওদেরকে চিনত। হকার সে কি হইতো? তো এগুলি হলো কি যারা মামলাগুলো ড্রাফট করেছে, যেমন আপনার ধরেন ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটার জন্য মামলা করেছে আবু সাইদের জন্য, যে এটা নাকি পুলিশে গুলি করে নাই, পেছন থেকে আবার তারা গুলি করছে, এই সমস্ত কাহিনী। এগুলি কেন? ওইটা যে ওই স্ক্রিপ্ট যে লেখছে, যে নাট্যকার, এখানেও সেই একই নাট্যকার। এই সমস্ত স্ক্রিপ্ট নাটকের কথা যেহেতু বললেন, আমি একটা নাটক নিয়ে প্রশ্ন তুলতে চাই। খুবই এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেভাবে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ধরা হলো, অনেকেই ফেসবুকে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ আলোচনা শুনেছি যে সেই পুরান নাটক, সেই পুরান স্ক্রিপ্ট আর একটু বেটার স্ক্রিপ্ট করতে পারতেন, মানে যেহেতু ক্ষমতা বদল হয়েছে। আপনার কি মনে হয় এটা স্ক্রিপ্টে? সদরঘাটে এসে গেছিল, সে সদরঘাটে কই যেত? ওপারে কি ইন্ডিয়া? সে সদরঘাট দেশে কোথায় যাইতো রে ভাই? বুঝান তো আপনি আমারে, কোনো লজিক আছে? আপনি কি মনে হয় সে আপনার চেয়ে কম জ্ঞানী? এই দুইজন, তাদের বুদ্ধি এতই কম, ওইখানে কেন যাবে? তো এইগুলি হলো কি, শোনেন আমি আপনাকে একটা বেসিক কথা বলি। আমাদের আর্মি চিফ বলেছেন না যে ওনাদের কাছে অনেকে আওয়ামী লীগের লিডাররা, মন্ত্রীরা আছেন। আমার প্রশ্ন হলো, ওনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন কেন? আপনি যদি একজন অপরাধীকে আশ্রয় দেন, তাহলে কিন্তু আপনিও সে অপরাধী হলেন। তো ওনারা ওদেরকে আশ্রয় দিয়েছেন কেন?
বলতে পারে যে আমাদের কাছে দৌড়ে গেছে, বলছে আমার জান বাঁচান, আমরা বাঁচিয়েছি। হ্যাঁ বাঁচিয়েছেন, বাঁচানোর পরে আপনার কর্তব্য কি? নিকটবর্তী থানায় তাদেরকে সোপর্দ করা। করেন নাই কেন? কেন করেন নাই? 2 দিন পর একটা করে কুমিরের বাচ্চা বাই করবেন আর পাবলিকের সামনে আনবেন, পাবলিক যদি একটা থাকবে। পাবলিককে এত বোকা মনে করেন না, পাবলিক এত বোকা না। পাবলিক প্রশ্ন করতে শুরু করেছে কেন? আমি মনে করি আর্মির উচিত হবে যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের কাছে যত লোক আছে সবাইকে পুলিশের কাছে হস্তান্তর করা। হ্যাঁ ঠিক আছে, মানলাম আমি প্রথম দিকে 2-1 দিন দেশে পুলিশ ছিল না, থানা ছিল না, 2-1 দিন তারা তাদের রাখতে পারে। এখন তো পুলিশ বলছে না, আইজিপিকে বলেছে যে আমার সবগুলো থানা অ্যাক্টিভ হয় নাই, তারা সব থানা অ্যাক্টিভ। তো যে তার নিকটবর্তী থানা তারা তাদেরকে জমা দিচ্ছেন না কেন? অথবা হেডকোয়ার্টারে জমা দেন, কমিশন অফিসে, ডিএমপি অফিসে জমা দেন, কেন জমা দিচ্ছেন না? এগুলি জমা দিতে হবে। মানে এগুলি কিন্তু বড়, এগুলো ধরলে অনেক কিছু। জি জি, আপনি জি মাসুদ কামাল বলেছেন আপনি যে জনগণকে এত বোকা ভাবার কিছু নেই। ববি হাজ্জাজ, আপনি রাজনীতি করেন, জনগণের পালস না বুঝলে রাজনীতি করা ভেরি টাফ। লুঙ্গি খুব আলোচনায় আসছে, লুঙ্গি পরে আমরা দেখলাম সালমান এফ রহমান, আনিসুল হক সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছেন, গতকালকে লুঙ্গি ড্যান্স দেখলাম। মানে এগুলো কি স্ক্রিপ্টেড মনে হয় আপনার কাছে? অনেকেই প্রশ্ন তুলেছে এই একই স্ক্রিপ্ট আর কতদিন দেখব? জি, আসলে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আনিসুল হক, সালমান এফ রহমান তাদেরকে যেভাবে ধরা হলো এটা কিছু দূর স্ক্রিপ্টেডই মনে হয়, এবং স্ক্রিপ্টটা আসলে অনেক চিন্তা ভাবনা করে সময় নিয়ে হয়তো লেখা হয়নি এই ধরনের স্ক্রিপ্ট। এবং ওনাদের সম্বন্ধে যে ওনাদের নামে যে মামলাগুলো করা হয়েছে, আমি নিজে আইনজীবী না, তবে আমি রাজনীতি করি, গত 15 বছর এই সরকারের হাতে গুম, হাজত, অত্যাচার অনেক কিছু সহ্য করেছি। গত 2 সপ্তাহে মাঠে থেকে গুলি খাওয়া থেকে শুরু করে আর অনেক কিছু সহ্য করেছি এই ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের সহযোগী হতে যে। তো এই সরকার গত সরকার, এই ফ্যাসিস্ট সরকার কি কি করতে পারে, কিভাবে মামলা দিয়ে হয়রানি করে সব আমরা দেখেছি। তো এগুলো দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে, একটা জ্ঞান চলে এসেছে, চার্জশিট কিভাবে হয়, এফআইআর কিভাবে দায়ের করা যায় এবং কোন মামলায় কত ইজিলি খারিজ পাওয়া যায়। তো এই যে মামলাটাতে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ধরা হয়েছে, সেই মামলাগুলো আসলেই মনে হচ্ছে একেবারে পরীক্ষিতভাবে যারা লিখেছেন তারা এমন ভাবে লিখেছেন যেন খুব সহজে এটা উড়িয়ে দেওয়া যায়। এখন আমি বেনিফিট অফ ডাউট তাদেরকে দিতেই পারি যে থানাগুলো মাত্র এসে বসেছে, তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ আমরা একটা ভাইরাল ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে একজন সিনিয়র রিপোর্টার থানার ওসি সাহেবের সাথে কথা বলছেন এবং ওসি সাহেব বলছেন আপনার যেটা ইচ্ছা বলে দেন, আপনার যেটা ইচ্ছা বলে, সদরঘাট বলে দেন, সদরঘাট আপনার যেটা ইচ্ছা। তো এই টাইপের ভাবে হয়তো জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু আমি যদি বেনিফিট অফ ডাউট আমাদের পুলিশ বাহিনী প্রশাসনকে দেই, তাহলে এমন হতেই পারে যে তারা আপাতত এই ধরনের কেস দিয়েছে এবং এরপর অনেক প্রপার কেস তাদের বিরুদ্ধে সাজানো হবে। যেমন যেটা সত্যি কথা কি, যে এই যে দুজনের নাম নিয়ে কথা বলছি, বা এই সরকারের উচ্চ মহলের যাদেরকেই ধরা হবে, গত সরকারের উচ্চ মহলের যাদেরকেই ধরা হবে, তাদের সবার নামে অনেক মামলা করা যাবে। এবং বিশেষ করে গত কিছুদিন যারা ছিল, আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না যে গত সরকার এই হাসিনা সরকার অনেকগুলো গণহত্যার জন্য দায়ী ছিল। ওই ভিডিও মিউটিনি থেকে শুরু করে হেফাজত বলেন, ছাত্রদের বলেন, প্রত্যেকটা নির্বাচনের আগে বলেন, এর মধ্যে অনেকগুলো গণহত্যার প্রচেষ্টা যখন চলছিল তখন আমরা গায়েব হতে হয়েছে বা জেলে গেছি বা আহত হয়েছি, অত্যাচারিত হয়েছি। তো আমরা জানি তারা কতগুলো গণহত্যা ঘটিয়েছে, নট জাস্ট গত 2 মাস। তো এই যে তাদেরকে যখন আপনারা ধরবেন, শুধু ওই যে জেলে না, কিন্তু এই গণহত্যার দায় অনেকের বাংলাদেশের কারেন্ট ক্রিমিনাল অ্যাক্ট মোতাবেক ফাঁসির সাজা হবে এবং লেজিটিমেটলি লিগালি হবে। তো এই যে সেই জায়গাগুলোতে আমরা আসলে আশা রাখি যে এই ইন্টারিম সরকার আপাতত, এবং আসলে ইন্টারিম সরকার অনেক বড় কিছু সাজিয়ে করতে পারবে এটাও মুশকিল, তাদের ম্যান্ডেটটাই নাই। এই ম্যান্ডেটটার জন্য আসলে আমাদের একটা শীঘ্রই নির্বাচন দরকার, যত শীঘ্রই একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া যায়। বাট আমরা আশা রাখবো যে সুন্দর করে কেস সাজিয়ে, এবং ওই জিনিসটাতেও আশা রাখবো যে যত শীঘ্রই সম্ভব, কারণ আমাদের অনারেবল চিফ অফ স্টাফ আর্ম ফোর্সেসের চিফ অফ স্টাফ জানিয়েছেন যে তারা প্রোটেকশনের জন্য ধরে রেখেছেন। ঠিক আছে, আমি মানলাম ভাই প্রোটেকশনের জন্য ধরে রেখেছেন, কিন্তু যত শীঘ্রই সম্ভব সবাইকে জনগণের সম্মুখে এবং আইনের আওতায়, আইন যারা অ্যাকচুয়ালি এটা বিচার করতে পারে, দ্য জুডিশিয়াল সিস্টেম যেটার অংশ পুলিশ ফোর্সেস, এই পুলিশ ফোর্সেসের হাতে জনগণের সম্মুখে যেন এদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। প্রোটেকশন আসলে তাদের ডিউ না, আইনের বিচার এখন তাদের ডিউ। প্রথম 2-3 দিন ঠিক ছিল, অরাজকতা ছিল, আমরা কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে, আমরা আর এক্সট্রা ব্লাডশেড চাই না, মানছি, কিন্তু এখন আর সেই জায়গাটা নেই। এবং এখন যদি সবগুলো থানা পরিপূর্ণভাবে বলিষ্ঠ নাও হয়ে থাকে, তবুও এখন আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান যে আইনের আওতায় এই যে যারা
অ্যাবসোলুট দায়ী, মানে জেনোসাইডাল কিলিংস, মানে গণহত্যা থেকে শুরু করে পুরো দেশের অর্থনীতিকে ডুবিয়ে দেয়া, এই সব কিছুর জন্য যারা দায়ী তাদেরকে আইনে আয়ত্তে আনাটা যত শীঘ্রই সম্ভব, কারণ যেন জনগণের ভিতরে একটা আস্থা আসে যে আচ্ছা হাসিনার ফ্যাসিস্ট সরকার গেছে, এখন দেশে আইন এসছে। এবং আমাদের বিদেশি সম্পর্কগুলোতেও, যেটার উপরে আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য, সেই সম্পর্কগুলোতে একটা আস্থা আসে যে বাংলাদেশে আইনের বিচার আস্তে আস্তে ফেরত আসা শুরু হয়েছে। জি নিশ্চয়ই, আপনি বলছেন ঠিকঠাক মতন আইনের আওতায় বা বিচারের আওতায় আনা দরকার। বাঁধন, আজমেরি হক বাঁধন, ইমতিয়াজ মাহমুদের একটি কথা আজ ফেসবুকে বেশ ভাইরাল, আমি দেখছি অনেকেই পোস্টে শেয়ার করছেন। কথাটা হলো, শয়তান আর মানুষের যুদ্ধে মানুষকে সমর্থন করার বিপদ হচ্ছে যুদ্ধে জেতার পর মানুষ শয়তান হয়ে ওঠে। আপনার কি মনে হয় এটা কেন ভাইরাল হচ্ছে বাঁধন? আমি আসলে কেন ভাইরাল হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু হয়তো অনেকে মনে করছে যে যারা আসলে আন্দোলন করেছে, আন্দোলন করে স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটিয়েছে, এবং তার পরবর্তীতে যারা আসবে তারাও আলটিমেটলি ওই পথেই হাঁটবে। কারণ আমাদের আগের হিস্ট্রি, আমি খুব বেশি পলিটিক্স নিয়ে এত আমার ধারণা ছিল না, তো লাস্ট কিছুদিন আমি একটু ঘাটাঘাটি করলাম। তো যারা আসলে দীর্ঘদিন একটা ক্ষমতায় থাকে তাদের মধ্যে এক ধরনের অধ্যত্ব, এক ধরনের লোভ তৈরি হয় ক্ষমতা ধরে রাখার। সো ওই জায়গা থেকে হয়তো বলতে পারে, কিন্তু আমার ধারণা যে বাংলাদেশের মানুষ যেই সচেতনতা আসলে দেখিয়েছে লাস্ট মানে গত মাসে, সেই সচেতন যদি তারা থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারও সবার মনিটরিং এ থাকবে এবং এর পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার গঠিত হবে সেটাও মনিটরিং এর মধ্যে থাকবে। কারণ আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয় যে আমাদের ল্যাকিংস হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা ভীষণভাবে ড্যামেজ হয়েছে এবং ডিস্ট্রয় হয়ে গেছে। সো যার জন্য কেউ কাউকে কোনো জবাবদিহিতা করতে হয় না বলে আমরা খুব সহজে মানুষ থেকে দানব কিংবা শোষক হয়ে উঠি। সো ওইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটাকে আবার রিস্টোর করতে হবে। জি, খুব চমৎকার কথা বাঁধন। হাসনাত আব্দুল্লাহ, ঘুরে ফিরে আপনার কাছে আসলাম, মনে হয় না আর কারোর কাছে যেতে পারবো, খুব সময় কম আছে, কিন্তু আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে। ক্ষমতায় যারা দীর্ঘদিন থাকে তারা অনেকটা কি বলবো দম্ভের মধ্যে চলে আসে। বাঁধনের কথা অনেকটা এইরকম ছিল যে দীর্ঘদিন থাকে, কিন্তু এখন যে উপদেষ্টা মণ্ডলী তারা তো আমাদের দেখভাল করছেন ইন দ্য মানে অন্য একটি প্রপার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত। 10 দিন তো হয়েছে কি, 10 দিনের মতো হয়েছে। 10 দিনের মধ্যে আমরা দেখলাম প্রথম দিন রোববার বিসিবির 7 পরিচালককে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির প্রধান নির্বাহী। প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। তিনি পাশে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে ইশারা দিয়ে পরিচয় দিতে বলেন। তারপরে একে একে সবাই দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা দেখি যে খালেদ মাহমুদ সুজন এবং সবার শেষে 1997 আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান উপদেষ্টাকে নিজের পরিচয় দেন দাঁড়িয়ে সালাম দিয়ে। সোমবার বিকেলে যখন এই দৃশ্যটা ছড়ালো ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ধরনের মন্তব্য আমরা দেখতে পেয়েছি। কেউ মনে করেন 26 বছরের বয়সে ক্রীড়া উপদেষ্টা আরও বিনিয়োগের পরিচয় দিতে পারতেন, যেহেতু বেশিরভাগ পরিচালক তার বাবার বয়সী। আর আকরাম সুজনদের হাত ধরে 1997 সালে বদলে গিয়েছিল দেশের ক্রিকেটের মানচিত্র, সেই নায়কদের একটু সম্মান দিলে এমন কোনো ক্ষতি হতো না। তারা মনে করেন বিনয়ী হলে কেউ ছোট হয় না। আবার কেউ মনে করেন পরিচালকেরা কোনো ব্যক্তিকে নয়, সালাম দিয়েছেন ব্যক্তির চেয়ার, পদ, পদবীকে, এটাই নিয়ম, রাষ্ট্রীয় শিষ্টাচার। কেউ আবার বলছেন যে নানা অনিয়মে ভরা বিসিবির পরিচালকদের জন্য নাকি এটাই যথার্থ। অনেকের এই দৃশ্য দেখে যেমন হতাশ হয়েছেন, আবার অনেকে মজার উপাদানও খুঁজে পাচ্ছেন। মানে অনেক আবার এই দৃশ্যটার সাথে অনিল কাপুরের জনপ্রিয় সেই নায়ক সিনেমার মিল খুঁজে পেয়েছেন। আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে? আসিফ তো আপনার মানে একই সঙ্গে আপনারা মানে আন্দোলন করেছেন, জি জুনিয়র হলে আন্দোলনের খাতিরে নিশ্চয়ই আপনাদের একটা যোগাযোগ আছে। আসিফ
আসিফ কি জানেন যে বাংলাদেশের জনগণ তার এই আচরণে কেমন মনে করছে? তার সাথে কথা হয়েছে? আচরণটা আপনার কাছে কেমন লেগেছে? দেখুন, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক জায়গার ক্ষেত্রে বিনয়টি সেটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে সেখানে আমার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হচ্ছে কিনা। আমরা কিন্তু বিনয়ের প্রাতিষ্ঠানিক অনেক বহিঃপ্রকাশ দেখেছি গণভবনে, মানুষ কিন্তু প্রচুর পরিমাণ বিনয় ছিল, কিন্তু এই বিনয়টি সেটি ছিল তুষামোদের ভাষা। এবং এই বিনয় দেখাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে স্টেজ পারফর্মের মধ্য দিয়ে কিভাবে মানুষ বিনয় দেখিয়েছে সেটি মানুষ গত 16 বছর দেখেছে। অর্থাৎ আমার যদি বিনয় দেখাতে গিয়ে সেখানে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, আর বিনয় না দেখিয়ে যদি সেখানে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, আমি সেই বিনয় না দেখানোইকে আমি হচ্ছে সেখানে গ্রহণ করব। আপনি যদি দেখেন যে আসিফ যেই মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছে, সেখানে গত বেশ কিছু বছর ধরে কি পরিমাণ ব্যর্থতা, কি পরিমাণ রাজনীতি আমরা দেখেছি, যে মানে এই বিষয়গুলো মানুষের সামনে কিন্তু এসেছে। এখন শুধুমাত্র আমাদের বিষয়টি দাঁড়িয়েছে কি বর্তমান প্রেক্ষাপটে আমরা লিগ্যাল অ্যাড্রেসগুলো বা প্রাতিষ্ঠানিক অ্যাড্রেসগুলোকে এই ছোট ছোট সংস্কার, মানে যেই সামাজিক অনুশাসন যেগুলো বলি, এই সামাজিক অনুশাসনের মধ্যে ফোকাস করার মধ্য দিয়ে আমাদের ফোকাস ডাইভার্ট হয়। এখানে আমাকে দেখতে হবে, মানুষ যথার্থই বলেছে আসিফ কিন্তু এখানে তরুণ উপদেষ্টা বা ছোট উপদেষ্টা, জুনিয়র উপদেষ্টা এইসব বিষয়গুলো না, আসিফ সেখানে উপদেষ্টা। সেখানে 50 বছরের মানুষ থাকলে একটা উপদেষ্টা, 10 বছরের মানুষ থাকলে একটা উপদেষ্টা। উনি যেহেতু উপদেষ্টার পদটি অলঙ্কৃত করেছেন, সেই জবাবদিহিতার জায়গা থেকে সেখানে যেই থাকুক না কেন, খালিদ মাহমুদ সুজন বা যেই থাকুক না কেন, আর্মিতে যদি আমরা দেখি, আর্মি ডিসিপ্লিনের মধ্যেই কিন্তু সেখানে ডিসিপ্লিনটি হচ্ছে প্রাধান্য পায়, বয়সটি সেখানে প্রাধান্য পায় না। ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে বিনয় সেখানে প্রাধান্য পাবে। আমরা দেখেছি রাজনৈতিক দলের মধ্যে যেখানে হয় রাজনৈতিক সংলাপে তাদের আমরা অনেক বিভাজন দেখেছি, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক জায়গার মধ্যে তাদের আমরা অনেক সক্ষতা দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিনয় বহির্ভূত জবাবদিহিতা আমার বেশি প্রয়োজন বিনয় সহ তুষামোদ থেকে। জি, একটুখানি সময় আছে, শেষ একটা প্রশ্ন আমার খুব কৌতূহল। হাসনাত আব্দুল্লাহ, আপনি ডিবি অফিসে ছিলেন, আপনারা বেশ কিছুদিন অবরুদ্ধ ছিলেন, সেখান থেকে সবচেয়ে আপনার কাছে যেটা মেমোরেবল মনে হচ্ছে দর্শকদের শেয়ার করুন। আমার আসলে অনেক প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করার সময় নেই। ডিবি একটি ইনএফিশিয়েন্ট একটি অর্গানাইজেশন গভর্নমেন্টের। আমরা দেখেছি হারুন সাহেব যেভাবে অন্যান্য যিনি একটা মানে পুলিশ পেশাটাকে একটা সেলিব্রিটি পেশার মধ্যে নিয়ে গিয়েছিল, আমি মনে করি এটা একটা, আমি যখন সেখানে গিয়েছি, মানে প্রত্যেকটি পদে পদে ডিবির অপেশাদারিত্বের আচরণের প্রতিফলন আমি দেখেছি। কারণ আসামিকে ধরে নিয়ে আসা, এইভাবে স্টেজ পারফর্ম করে জনগণের সামনে উপস্থাপন করা, এই বিষয়গুলোকে কখনোই জাতি ঠিকভাবে মেনে নেয় না। এবং আমি লিগ্যাল বিষয়টি জানি না, লিগ্যালি হাজ্জাজ ভাই ভালো বলতে পারবেন। ওই ঘটনাটাকে একটু বলেন তো, আপনার সাথে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল শো এর আগে, যে নাহিদ যে লুঙ্গি পরে স্পিচটা দিয়েছে তার ওই রকম ভাবে বসার কথা ছিল না। ওই ঘটনাটা একটু ছোট করে 30 সেকেন্ড সময় আছে আমার কাছে। দেখুন, ওই যে লুঙ্গি পরার যে বিষয়টি ছিল, সে নাহিদ প্রথমে লুঙ্গি পরে হচ্ছে স্ক্রিপ্টটি পড়েছিল, পরবর্তীতে দেখা গিয়েছিল কি লুঙ্গি পরে যদি স্ক্রিপ্ট পড়ে সেই বিষয়টি মানুষ হচ্ছে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, সেই জন্য আবার ভিডিওটিকে ধারণ করা হয়েছিল। এটা কি মিস্টার হারুন বলছিলেন? মিস্টার হারুন বলছিলেন, এবং লুঙ্গি দিয়ে একটা প্যান্ট যেন নিয়ে আসা হয়, তো তখন দেখা গিয়েছে কি প্যান্ট আনার জন্য আবার দেরি হয়ে যাবে, যার কারণে পত্রিকা দিয়ে সেই কাজটি হচ্ছে চালানো হয়েছিল। এই পত্রিকার আইডিয়াটা কার ছিল? এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে নাহিদের কোলে একটা পত্রিকা কেন, আইডিয়াটা কার ছিল? এটা ওখানে ওই যে হারুন সাহেবই বলেছিলেন যে একটা পত্রিকা দিলে আপাতত এই ভিডিওর কাজটি চালানো যাবে। অর্থাৎ এই ঘটনাটির মধ্য দিয়ে দেখুন, এটা আমাদের যদি সার্কাস্টিক ওয়েতে আমরা দেখি না কেন, কিন্তু গত 16 বছরে এই যে প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ নৈতিক অবনতি হয়েছে, তাদের পেশাদারিত্বের জায়গা থেকে কি পরিমাণ অবনতি হয়েছে, সেটির চূড়ান্ত প্রতিফলন হচ্ছে ডিবির আমাদের প্রতি আচরণ। এবং এটি দিয়ে আরেকটি জিনিসও বোঝায়, গত 16 বছর ধরে আপাত দৃষ্টিতে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই অ্যানেবল ছিল না অ্যাকসেপ্ট গণভবন। কারণ আমরা সেখানে দেখেছি প্রত্যেকটি রাষ্ট্রের সিদ্ধান্ত, পতিতালয় থেকে সচিবালয় পর্যন্ত রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের জন্য সবাই কিন্তু গণভবনমুখী ছিল। অর্থাৎ গণভবন ব্যতীত রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো ছিল, এই অর্গানগুলোর যে ডিসফাংশনাল হয়ে গিয়েছিল, সেটির চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল ডিবির হারুনের লাস্টের দিকের যে কার্যক্রম। জি, হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিনয়ের চেয়ে অ্যাকাউন্টেবিলিটি খুব জরুরি, আমরাও সেটা দেখতে চাই। আর রাজনীতির এই প্ল্যাটফর্মে জবাবদিহিতার আওতায় থাকবে সকলেই। আগামী রবিবার আবারও রাত 9টায় দেখা হবে, সাথেই থাকুন।